হাই এভরিওয়ান। তো আমি এসএসসি এমটিএস এর জন্য সাবজেক্ট ওয়াইজ ক্লাস শুরু করেছিলাম। যারা দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে সেটা দেখে নাও। আর আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেকদিন হলো। কিন্তু এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে ইন্ডিয়ান পলিটি থেকে কোয়েশ্চেনস প্র্যাকটিস করব। আজকে পার্ট 1 কারণ অনেকগুলো কোয়েশ্চেনস করাবো তাই ৩টে থেকে ৪টি ভিডিও হবে ম্যাক্সিমাম। আর যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে? তো চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, which of the following acts introduced the sovereignty of the British Crown over the company's territories in India for the first time? নিচের কোন আইনের মাধ্যমে প্রথমবার ভারতে কোম্পানির ভূখণ্ডের ওপর ব্রিটিশ রাজমুকুটের সার্বভৌমত্ব প্রবর্তিত হয়? অপশন নম্বর সি হবে রাইট আনসার, চার্টার অ্যাক্ট অফ 1813। এবার নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাদের যে অ্যাক্টসগুলো ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তো সেগুলো একটু তোমরা ডিটেলসে দেখে নাও। রেগুলেটিং অ্যাক্ট 1773 এখানে বলা হয় যে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়। আর মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিকে বাংলার অধীনে আনা হয়। 1774 সালে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা ও উপঢৌকন গ্রহণ নিষিদ্ধ করা হয়। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-তে কী করা হয়? কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কাজকে আলাদা করা হয়। ইম্পর্টেন্ট যেটা রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণের জন্য 6 জন সদস্যের বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়। আর ভারতে কোম্পানির অধিকৃত অঞ্চলে প্রথমবার ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া বলা হয়। চার্টার অ্যাক্ট 1813 কি হয়? ভারতে কোম্পানির বাণিজ্যিক একচেটিয়া অধিকার বাতিল করা হয়। তবে চা ও চিনির সাথে বাণিজ্যে কোম্পানির একচেটিয়া অধিকার বজায় থাকে। 1813 সালে চার্টার অ্যাক্টে চায়নার সাথে চায়ের যে ব্যবসা একচেটিয়া অধিকার সেটা বজায় থাকে। আর ভারতীয় শিক্ষার উন্নতির জন্য প্রতি বছর ১ লক্ষ টাকা বরাদ্দের কথা বলা হয়। তারপরে নেক্সট যেটা রয়েছে 1833 সালে চার্টার অ্যাক্ট। এখানে কি হয়? চা ও চিনের সাথে বাণিজ্যের যে অধিকার ছিল 1813 অনুযায়ী, কিন্তু 1833-এ সেটাও কেড়ে নেওয়া হয় এবং কোম্পানি একটি বিশুদ্ধ প্রশাসনিক সংস্থায় পরিণত হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গল যেটা ছিল, সেই পদটিকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়। আর লর্ড উইলিয়াম বেন্টিং হলো ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে? আর আইন সংস্কারের জন্য লর্ড মেকলের নেতৃত্বে ল কমিশন গঠন করা হয় 1833-এর চার্টার অ্যাক্ট অনুযায়ী। চার্টার অ্যাক্ট 1853-তে কী করা হয়? গভর্নর জেনারেলের কাউন্সিলের আইন বিভাগ ও শাসন বিভাগকে আলাদা করা হয়। সিভিল সার্ভিসের জন্য নতুন খোলা প্রতিযোগিতামূলক পরীক্ষা ওপেন কম্পিটিশন শুরু হয়। এটি ছিল কোম্পানি শাসনের অধীনে শেষ চার্টার অ্যাক্ট। তারপরে শুরু হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এখানে 1857 মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চিরতরে বন্ধ হয়ে যায়। কি হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতা সেটা সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের মানে ক্রাউনের হাতে চলে যায়। ডাইরেক্ট ইংল্যান্ড থেকে এখন কন্ট্রোল হয় আরকি তখন থেকে। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ারটা ডাইরেক্ট ইংল্যান্ডে চলে যায় ক্রাউনের হাতে। আর ৩ নম্বর যেটা, গভর্নর জেনারেল বদলে ভাইসরয়। এখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নয়, এখন সেটা বদলে এখন ভাইসরয় সৃষ্টি করা হয়। আর প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে? তারপরে 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এখানে কি হয়? প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। ভাইসরয় তার কাউন্সিলে কয়েকজন ভারতীয়কে মনোনীত করার সুযোগ পান। মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিকে পুনরায় আইন তৈরি করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। আর লর্ড ক্যানিং বিভিন্ন সদস্যকে নির্দিষ্ট সরকারি দপ্তর বন্টনের কথা শুরু করেন। এটা তেমন ইম্পর্টেন্ট নয়। এইটা ইম্পর্টেন্ট 1909 সালে মর্লামেন্টো রিফর্মস। এখানে মুসলমানদের জন্য সেপারেট ইলেক্টোরেট, এই কোশ্চেনটা খুব দেয়। মুসলমানদের জন্য সেপারেট ইলেক্টোরেট বা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় কোন আইন অনুসারে? তো মর্লামেন্টো রিফর্মসে এই আইনের এই আইনের দ্বারা সেপারেট ইলেক্টোরেট পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। ভারতের প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা ভাইসরয়ের কাউন্সিলে যোগ দেন। মানে এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয় যেখানে প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা ভাইসরয়ের কাউন্সিলে যোগ দেন এই মর্লামেন্টো রিফর্মস 1909 সালের আইন অনুসারে। এবারে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম 1919 সালে, যেটা ডায়ার্কি মানে আহ, প্রাদেশিক দ্বৈত শাসন প্রশাসন বিষয়গুলিকে ট্রান্সফার্ড এবং রিজার্ভড সংকলিত এই দুই ভাগে ভাগ করা হয়। মানে প্রদেশে এই ডায়ার্কি মানে চালু করা হয় আর 1919 সালের মন্টেগু চেমসফোর্ড রিফর্মসে। আর কেন্দ্রে উচ্চকক্ষ মানে কাউন্সিল অফ স্টেট এবং নিম্নকক্ষ লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠিত হয় কেন্দ্রে। আর পাবলিক সার্ভিস কমিশন ভারতে কেন্দ্রীয় লোকসভা আয়োগ ও পিএসসি গঠনের বিধান দেওয়া হয়। ঠিক আছে? বিধান দেওয়া হয়, এটা মনে রাখবে। তারপরে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখানে কি হয়? এটা মানে আমাদের কনস্টিটিউশনের বেশিরভাগ আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই আইন থেকেই নেওয়া হয়েছে, মানে বেশিরভাগটা।
ঠিক আছে? সর্বভারতীয় ফেডারেশন যেমন প্রদেশ ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি ফেডারেশন গঠনের কথা বলা হয়। আর প্রদেশের দ্বৈত শাসন মানে প্রভিন্সে ডায়ার্কি বাতিল করে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। আর এই আইনের অধীনেই বার্মাকে মানে বর্তমানে মায়ানমার ভারত থেকে আলাদা করা হয় এবং আরবিআই ও ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয়। খুবই মনে রাখবে এটা ইম্পর্টেন্ট, আরবিআই এবং ফেডারেল কোর্ট। এছাড়াও এছাড়াও হচ্ছে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, জয়েন্ট পিএসসি, ফেডারেল পিএসসি, ফেডারেল পিএসসি গঠন করা হয়। ঠিক আছে? এছাড়া ইম্পর্টেন্ট আরও কিছু রয়েছে যা এখানে দেওয়া হয়নি। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট এক্সামে বারবার আসে সেগুলো আমি এখানে বলে দিয়েছি। আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সার্বভৌমত্ব। ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং 15ই আগস্ট 1947 থেকে এটি কার্যকর হয়। স্বাধীন হয় আর আমাদের দেশ। ডমিনিয়ন গঠন। ভারত ও পাকিস্তান নামক দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো মনে রাখবে। আর ভাইসরয় পদটি সরিয়ে পুনরায় গভর্নর জেনারেল পদ আনা হয়। পুনরায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুসারে। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য চার্টার অ্যাক্ট অফ 1833। এটি বম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নরদের আইন প্রণয়ন ক্ষমতা থেকে বঞ্চিত করে। এটি গভর্নর জেনারেল কাউন্সিল একজন আইন সদস্যকে ভোটাধিকার সহ পূর্ণ সদস্য হিসেবে যুক্ত করে। উপরে কোন বিবৃতিটি সঠিক? অপশন নাম্বার এ হবে রাইট আনসার, অনলি ওয়ান। ১ নাম্বারটা সঠিক, একটি বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সি গভর্নরদের আইন প্রণয়ন ক্ষমতা থেকে বঞ্চিত করে। 3. Which act introduced diarchy at the center and abolished it in the provinces? আচ্ছা, এই কোশ্চেনটি আনসার করার আগে তোমরা দেখে নাও। এই যে বললাম যে প্রভিন্সে ডায়ার্কি, এটা হচ্ছে এর ইংলিশ হচ্ছে প্রভিন্স, দ্বৈত শাসনের ইংলিশ হচ্ছে ডায়ার্কি। ডায়ার্কি এই ডায়ার্কিটি বাতিল করা হয় প্রভিন্সে এবং সেটা সেন্ট্রালে চালু করা হয়। মানে প্রদেশে বাতিল করে সেন্ট্রালে চালু করা হয় আর কি, ইন্ট্রোডিউস করা হয়। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশন নাম্বার সি। নেক্সট, the Lex Loci report of 1840, which emphasized the importance of codifying Indian laws, was a result of which act? 1840 সালের লেক্স লোকি রিপোর্ট, যা ভারতীয় আইন সংহতি করার উপর গুরুত্ব দিয়েছিল, সেটি কোন আইনের ফল ছিল? দেখো আমি কোয়েশ্চেন্স লেভেলগুলো নতুন যে প্যাটার্ন এডিকুইটি, সেই অনুসারে আমি কোয়েশ্চেন্সগুলো রেখেছি। আর কোয়েশ্চেন্সগুলো আমি চ্যাপ্টার 1 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যাব। র্যান্ডমলি আমি কোয়েশ্চেন করাচ্ছি না, কারণ তোমরা যদি একটাই পার্ট দেখো, যদি ইন্ডিয়ান পলিটি শেষ করতে চাও, আ দেখো সাবজেক্ট তো অনেক বড়, কিন্তু যতটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য ঠিক ততটাই আমি করানোর চেষ্টা করব। আর ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমাদের দেখতেই হবে, কারণ টোটালটা না হলে কমপ্লিট হবে না। কারণ আমি ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত করাবো। তো যদি তোমরা একটি ভিডিওই দেখো আর পরের ভিডিওগুলি যদি না দেখো, তাহলে তোমাদের অর্ধেকই দেখা হবে, তাই না? ফার্স্টেরটুকুই পড়া হবে, তো নেক্সট পর্যন্ত তোমাদের লাস্ট পর্যন্ত তোমাদের পড়াটা সেরকম হবে না। তো তোমরা চেষ্টা করবে ভিডিওগুলি সবসময় রেগুলার দেখার এবং অবশ্যই কমপ্লিট দেখার। ঠিক আছে? আর সাথে সাথে নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। কোয়েশ্চেন নাম্বার অপশন নাম্বার বি হবে রাইট আনসার, চার্টার অ্যাক্ট অফ 1833। কোয়েশ্চেন নাম্বার 5, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919 মন্টেগু চেমস্ফোর্ড রিফর্মস। এটি দেশের প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং প্রত্যক্ষ নির্বাচন প্রবর্তন করে। ভাইসরয় কার্যনির্বাহী পরিষদের 6 জন সদস্যের মধ্যে 3 জনকে ভারতীয় হতে হবে। উপরে কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? অপশন নাম্বার সি, বোথ 1 and 2। 6. Which act for the first time associated Indians with the executive council of the viceroy and governors? একটু আগে পড়লাম যে এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয় আর ভারতের প্রথম এক্সিকিউটিভ মানে কাউন্সিলে প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা জয়েন হয় আর কি, যুক্ত হয়েছিল। অপশন নাম্বার বি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909। দেখে নাও তোমরা যেটা বললাম 1909। ওকে, এই দেখো, প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা ভাইসরয় কাউন্সিলে যোগদান, এক্সিকিউটিভ কাউন্সিল। কোয়েশ্চেন নাম্বার 7, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাজ আ ল মেম্বার? আইন সদস্য হিসেবে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয় কে ছিলেন? এখনই দেখলাম। অপশন নাম্বার বি হবে রাইট আনসার, সত্যেন্দ্র প্রসাদ সিনহা।
আর আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে প্রচণ্ড কাশি হয়েছে, তো তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর জানো তোমরা, আমার মেন চ্যানেল টিকবুকে সেখানে আমার আগের ভিডিও বানানো ছিল, সেগুলোই আমি আপলোড করেছি। তো 7 দিন হলো আমি কোনো ভিডিও বানাতে পারিনি। তোমরা গলা শুনে হয়তো বুঝতে পারছো। তো আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার এখন থেকে। অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 ওয়াজ নট ইমপ্লিমেন্টেড? 1935 সালে ভারত শাসন আইনের নিচের কোন বৈশিষ্ট্যটি বাস্তবায়িত হয়নি? দেখো, অল ইন্ডিয়া ফেডারেশনের কথা তো গঠন করার কথা তো বলা হয়, কিন্তু এটা কোনোদিনও এখনো পর্যন্ত ইমপ্লিমেন্টই হয়নি। মানে ইমপ্লিমেন্ট কোনোদিন হয়নি, বাস্তবায়িত হয়নি। শুধু গঠন করার কথা বলা হয়েছিল। অল ইন্ডিয়া ফেডারেশন এরকম অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কাজের কিছুই হয় না। তো কোয়েশ্চেন নাম্বার 9, দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া এস্টাবলিশড বাই দ্য অ্যাক্ট অফ 1858 ওয়াজ অ্যাবলিশড বাই হুইচ অফ দ্য ফলোইং? 1858 সালের আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত কাউন্সিল অফ ইন্ডিয়া নিচের কোনটি দ্বারা বিলুপ্ত করা হয়? অপশন নাম্বার সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 10, which act provided for the establishment of not only a federal public service commission but also a provincial public service commission PSC and joint public service commission for 2 or more provinces? আমি একটু আগে তোমাদের লিখে দিয়েছি যে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন এটা কোন আইন দ্বারা এস্টাবলিশ করা হয়। তো এটা অপশন নম্বর ডি হবে রাইট আনসার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। এবার দেখো গভর্নমেন্ট অফ আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে কোন দেশ থেকে আমাদের কনস্টিটিউশনে কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে, কি কি ফিচার্স বড় ধার করা হয়েছে বা ইন্সপায়ার্ড হয়েছে, সেগুলো একটু তোমরা পড়ে নাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আমি বলেছিলাম যে কনস্টিটিউশনের বেশিরভাগটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে, যেমন ফেডারেল কাঠামো, কেন্দ্রীয় প্রাদেশিক ব্যবস্থা, রাজ্যপালের পদ, গভর্নরের যে অফিস সেটা পদ, আর বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কাঠামো, পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এবং পিএসসি, জয়েন্ট পাবলিক জেপিএসসি, জরুরি অবস্থা, প্রশাসনিক বিশদ বিবরণ। হুম ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার, একক নাগরিকত্ব মানে সিঙ্গেল সিটিজেনশিপ, রুল অফ ল, বাইক্যামেরালিজম, সরি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভা ও রাজ্যসভা, এটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অ্যাকচুয়ালি, স্পিকারের পদ। ঠিক আছে, ওকে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ থেকে ফান্ডামেন্টাল রাইটস, স্বাধীন বিচার ব্যবস্থা মানে বিচার বিভাগের স্বাধীনতা, জুডিশিয়াল রিভিউ, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো যে রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট সেটা কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে। আর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতির যে অপসারণ, রিমুভাল প্রসেস, সেটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে ইম্পর্ট্যান্ট খুব, ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আর রাজ্যসভার সদস্য মনোনয়ন রাষ্ট্রপতির মাধ্যমে 12 জন সদস্য মনোনয়ন করা হয়, এটা 104 নম্বর আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা বাতিল করা হয়, বর্তমানে বাতিল রয়েছে, মানে বাতিল করা হয়েছে। আহ, আর এটা রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি মানে ইলেকশন প্রসেস অফ প্রেসিডেন্ট, এখানে ইমপিচমেন্ট ইউএসএ থেকে নেওয়া হয়েছে, আর ইলেকশন প্রসেস সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্র মানে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, যেটা ইংলিশে বলি, কানাডা থেকে নেওয়া হয়েছে। এই কোয়েশ্চেনটি খুব পাবে, ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার। তোমরা যদি প্রিভিয়াস এর কোয়েশ্চেন উঠিয়ে দেখো তো এটা কানাডা থেকে নেওয়া হয়েছে। এবং রেজিডিওরি পাওয়ার্স কানাডা থেকে নেওয়া হয়েছে। রাজ্যপালের নিয়োগ মানে অ্যাপয়েন্টমেন্টস অফ গভর্নর, রাজ্যপালের নিয়োগ এটা কানাডা থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে যেটা খুব ইম্পর্টেন্ট এক্সামে দেয়, কনকারেন্ট লিস্ট, যুগ্ম অধিবেশন এবং বাণিজ্য ব্যবসা, কনকারেন্ট লিস্ট। আর ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে যে ফান্ডামেন্টাল ডিউটিস, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যানস এবং ন্যায় বিচার প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় আদর্শ। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থার মৌলিক অধিকারের রদ, মানে যখন আমাদের 352তম আর্টিকেল অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি লাগে তখন মৌলিক অধিকারের যে রদ করা হয় সেটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। আর দক্ষিণ আফ্রিকা মানে সাউথ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি মানে 368 নম্বর ধারা অনুযায়ী যে সংশোধন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এবং রাজ্যসভার সদস্য নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন হয়, রাজ্যসভার সদস্য নির্বাচন, সেটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি প্রস্তাবনার আদর্শ নেওয়া হয়েছে। এবং প্রজাতন্ত্র রিপাবলিক, রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন। প্রজাতন্ত্র মানে কি, মানে দেশের যে প্রধান, রাষ্ট্রের যে প্রধান সেটা নির্বাচন হন মানে নির্বাচিত হন, ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক নির্বাচিত হন, তার মানে হচ্ছে রিপাবলিক। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন,
The concept of procedure established by law in the Indian constitution was borrowed from the constitution of which country? এই কোশ্চেনের যেটা আনসার সেটা হয়তো মনে হয় এখানে করানো হয়নি। আচ্ছা, জাপানটা এখানে করানো হয়নি। তো অপশন নাম্বার সি হবে রাইট আনসার, জাপান। তাছাড়া আদার্সগুলো আমরা দেখিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 12, consider the following statements regarding the schedules of the Indian constitution. ভারতের সংবিধানের তফসিল বা schedule সম্বন্ধে নিচের বিবৃতিগুলো বিবেচনা করো। দ্বিতীয় তফসিলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বেতন, ভাতা ও সুযোগ সুবিধা সংক্রান্ত বিধান রয়েছে। এটা সেকেন্ড শিডিউলের কথা বলা হচ্ছে। নির্দিষ্ট কিছু আইনকে বিচার বিভাগে আজ পর্যালোচনা থেকে রক্ষা করার জন্য 42তম সংশোধনী আইনের মাধ্যমে নবম তফসিল যুক্ত করা হয়েছিল। নবম তফসিল মানে 9th শিডিউল অ্যাড করা হয়েছিল 42তম সংশোধনী আইনের দ্বারা, এটা বলা হচ্ছে। কিন্তু এটা যেটা আনসার হবে অপশন নাম্বার এ হবে রাইট আনসার। কারণ যে 9th শিডিউল, আমাদের যে 9th শিডিউল সেটা 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট না, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা অ্যাড করা হয়েছিল 9th শিডিউলটা। ঠিক আছে? আর তোমরা কমেন্ট করে জানাও যে 10th শিডিউলে কি বলা রয়েছে। একটা ডিফেক্ট আচ্ছা বলে দিচ্ছিলাম, যাই হোক তোমরা বলো। 13. The residuary powers not mentioned in union, states or continental list are vested in the center. This feature is borrowed from which constitution? একটু আগে দেখলাম residuary powers কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, কোন দেশের। এখানে দেখে নাও তোমরা, residuary powers এই যে কানাডা। আচ্ছা, অপশন নাম্বার বি, কানাডিয়ান কনস্টিটিউশন। 14. Which schedule of the Indian constitution contains anti-defection law? আচ্ছা, যেটা তোমাদের আমি কমেন্টে বলতে বললাম সেটা অপশন নাম্বার সি হবে রাইট আনসার, 10th শিডিউল, anti-defection law. Question number 15. Consider the following statements regarding the sources of the Indian constitution. আচ্ছা, এগুলো বাংলায় পড়ি। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা হয়। ধারণাটি জার্মানির ওয়েমার সংবিধান থেকে নেওয়া হয়েছে। যুগ্ম তালিকা এবং সংশোধনের 2 কক্ষের যৌথ অধিবেশন, জয়েন্ট সেটিং, এই ধারণাটি দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে নেওয়া হয়েছে। এগুলো আমরা অলরেডি পড়েছি একটু আগেই। নাম্বার এ হবে রাইট আনসার, অনলি ওয়ান। যুগ্ম তালিকা কনকারেন্ট লিস্ট, এগুলো আমরা দেখলাম অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। 16. Which article of the Indian Constitution provides for the abolition of untouchability? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের বিধান দেওয়া হয়েছে? অপশন নাম্বার ডি, আর্টিকেল 17। আচ্ছা, আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত একটু দেখো, যেটা আর্টিকেল রাইট টু ইকুয়ালিটি, আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে 14 থেকে 18। আর্টিকেল 14 এ কি বলে? ইকুয়ালিটি বিফোর ল, মানে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, আইনের চোখে সাম্য মানে সবাই সমান, আইনের সমান সুরক্ষা, বৈষম্যহীন বিচার, সবার চোখে আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15 কি বলে? প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন, মানে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান এর ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। 16 কি বলে? ইকুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরিতে সমান সুযোগ, সংরক্ষণ ব্যতীত পক্ষপাতিত্ব, ইকুয়াল অপরচুনিটি ইন জবস। 17 অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, যেটা আমরা দেখলাম কোশ্চেনে। 18 অ্যাবলিশন অফ টাইটেল, সামরিক ও শিক্ষা ব্যতীত, ডিফেন্স এবং শিক্ষা এডুকেশন রিলেটেড যে টাইটেলস সেগুলো বাদে সব ধরনের টাইটেল, যেমন মহারাজা, রায় বাহাদুর, বিদেশি সম্মানে গ্রহণে বাধা। ঠিক আছে? আর্টিকেল 18। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 17। দ্য ইলেকটোরাল কলেজ ফর দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ, প্রেসিডেন্টাল ইলেকশন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন নাম্বার বি, আয়ারল্যান্ড। 18 ভারতীয় সংবিধানে কোন তফসিলে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব তালিকাভুক্ত করা হয়েছে? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, 11 শিডিউল। 19 the quasi-federal structure of the Indian government, a federal system with a strong center bias, is primarily modeled after the system in, option number C, Canada. Question number 20. Which article of the Constitution empowers the Parliament to form new states and alter the boundaries of existing states? সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে নতুন রাজ্য গঠন
ও বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তনের ক্ষমতা দেয়। আর্টিকেল 3 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। দেখো আমাদের আর্টিকেল 1 থেকে 4 যেটা পার্ট 1 এর মধ্যে পড়ে, পার্ট 1 আর্টিকেল 1 to 4। আর্টিকেল 1 কি বলে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন। ভারত অর্থাৎ ইন্ডিয়া রাজ্যসমূহের একটি ইউনিয়ন, ইউনিয়ন অফ স্টেটস, ফেডারেশন নয়। মানে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। আর্টিকেল 2 কি বলে? অ্যাডমিশন অফ নিউ স্টেটস, নতুন রাজ্য গঠন, অন্তর্ভুক্তিকরণ যা ভারতের অংশ নয়, যেমন সিকিম অন্তর্ভুক্তি। মানে যে ভারতের অংশ নয় তাকে নতুন রাজ্য হিসেবে গঠন এবং অন্তর্ভুক্তিকরণ আর্টিকেল 2 এ বলা রয়েছে। আর্টিকেল 3 তে কি বলা রয়েছে? অল্টারেশন অফ এক্সিস্টিং স্টেটস, মানে বর্তমান রাজ্য যে এক্সিস্ট করছে তার নাম পরিবর্তন, সীমানা পরিবর্তন ও রাজ্যের বিভাজন, এগুলো আর্টিকেল 3 তে বলা রয়েছে। আর্টিকেল 4 এ কি বলে? 2 এবং 3 নম্বর ধারার পরিবর্তনকে 368 নম্বর ধারার অধীনে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধন হিসেবে গণ্য করা হবে না। ঠিক আছে? এটা হচ্ছে আর্টিকেল 4 এ বলা রয়েছে। 21, in which of the following cases did the Supreme Court explicitly state that the preamble is not a part of the Constitution? নিচের কোন মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছিল যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল সংবিধানের অংশ নয়? অপশন নাম্বার এ, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960। তারপরে কেশবানন্দ ভারতী কেস হয়েছিল 1973-তে। এখানে বলা হয়েছিল সংবিধান মানে প্রিয়াম্বল সংবিধানের অংশ। 22, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য প্রিয়াম্বল। এটি আইনসভার ক্ষমতার উৎস এবং আইনসভার ক্ষমতার উপর একটি নিষেধও বটে। এই বিধানগুলি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়, এটি বিচারযোগ্য নয়। অপশন নাম্বার 2 হবে রাইট অ্যান্সার, 2 অনলি। 23, which of the following words was not part of the preamble as originally adopted by the Constitution Assembly in 1949? 1949 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত মূল প্রস্তাবনায় নিচের কোন শব্দটি ছিল না? 1949 সালে কনস্টিটিউশন যে অ্যাডপশন হয়েছিল সেই কনস্টিটিউশনে অরিজিনালি প্রিয়াম্বেলে কোন শব্দটি ছিল না, পরে অ্যাড করা হয়। সেটা হবে অপশন নাম্বার সি, ইন্টিগ্রিটি। দেখো 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল। 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? 1976-এ। সেখানে প্রিয়াম্বেলে 3টি ওয়ার্ড অ্যাড করা হয়। কি কি? সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সেকুলার। তোমরা সিস কিংবা আইএসএস এই দুটো হিসেবে মনে রাখতে পারো। এস এস আই কিংবা SIS এরকম কোনোভাবে মনে রাখতে পারো যে এই 3টি ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। তাহলে এখানে যেটা রাইট আনসার হবে ইন্টিগ্রিটি। 24, the ideals of justice, social, economic and political in the preamble have been taken from which of the following? জাস্টিস 3 ধরনের, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। অপশন বি হবে রাইট আনসার, রাশিয়ান রেভলিউশন। 25, consider the following statements regarding the amendment of the preamble. প্রস্তাবনাটি এ পর্যন্ত মাত্র একবার সংশোধনিত হয়েছে 1976 সালে 42তম সংবিধানের সংশোধনী আইনের মাধ্যমে। এটা একদম সঠিক। কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংশোধন করা যাবে না, কারণ এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশ নয়। এটা ভুল। আমি বলেছিলাম যে কেশবানন্দ ভারতী কেসে প্রিয়াম্বেলটাকে সংবিধানের অংশ হিসেবে মেনেছিল। আর এটা তাই জন্য এই অপশন নাম্বার এ হবে রাইট আনসার, অনলি 1। 26, the preamble states that the constitution derives its ultimate authority from. প্রস্তাবনায় বলা হয়েছে যে সংবিধান তার চূড়ান্ত ক্ষমতা লাভ করে কার কাছ থেকে? অপশন নাম্বার ডি, the people of India, ভারতের জনগণ। 27, which of the following description of the preamble was given by Ernest Barker? প্রস্তাবনা সম্পর্কে আর্নেস্ট বার্কার নিচের কোন বর্ণনাটি দিয়েছিল? অপশন নাম্বার সি, it is the keynote to the constitution, এটি সংবিধানের মূল সুর বা keynote।
আর আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন কে বলেছিল? এটা এম এ পাখিওয়ালা। আর হরস্কোপ বলেছিল কে এম মুন্সি। আর সোল অফ দ্য কনস্টিটিউশন ডিয়ার ডক্টর বি আর আম্বেদকর। 28. Arrange the following words in the correct order as they appear in the preamble of the constitution. ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রিয়াম্বেলে উল্লেখিত নিচের শব্দগুলিকে সঠিক ক্রমে সাজাও যেমনটা প্রিয়াম্বেলে দেওয়া রয়েছে পরপর। তো আগে রয়েছে অপশন নাম্বার সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। 21453 21453। আচ্ছা, আমাদের এই প্রিয়াম্বেলটা দেখে নাও। প্রিয়াম্বেলে কি রয়েছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু আ সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন জাস্টিস কত ধরনের? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। লিবার্টি কত ধরনের? 5 ধরনের। জাস্টিস 3 ধরনের, লিবার্টি 5 ধরনের। লিবার্টি অফ থটস, এক্সপ্রেশন, বিলিফ অ্যান্ড ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ। ইকুয়ালিটি, ইকুয়ালিটি কিসের? স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। ফ্র্যাটার্নিটি, assuring the dignity, the individual and the unity and the integrity and of the nation. আর ইকুয়ালিটি, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি এগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ইন্সপায়ার্ড। তারপরে কি রয়েছে দেখো, ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th day of November, 26শে নভেম্বর 1949 ডু হেয়ার বাই অ্যাডপ্ট। তাহলে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি কত সালে অ্যাডপ্ট করেছিল কনস্টিটিউশন? 26th November 1949 and give to ourselves this constitution. দেখো 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1976 বলা রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রিয়াম্বল। প্রিয়াম্বলটা তোমরা সবাই জানো যে কনস্টিটিউশন লেখার পরে একদম লাস্টে লেখা হয়েছিল প্রিয়াম্বল, যেটা এখন মুখবন্ধ। 29. The economic justice as one of the objectives of the Indian constitution has been provided in. Option number B, the preamble and the directive principle of state policy. প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। Economic justice. 30. Which part of the constitution in Indian constitution is called the mind of the makers of the constitution? ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধান প্রণয়তার মন বা মাইন্ড অফ দ্য মেকার্স বলা হয়? 50টি কোশ্চেন রয়েছে, তোমরা ধৈর্য হারাবে না, অবশ্যই কমপ্লিট দেখবে, তোমাদেরই সুবিধে বেনিফিট হবে আর কি। Question number C, the preamble. 31. ভারতীয় সংশোধনের ব্যবস্থা যৌথ দায়বদ্ধভাবে বা কালেকটিভ রেসপন্সিবিলিটি নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মন্ত্রিপরিষদ যৌথভাবে কার কাছে দায়ী থাকে? মানে কাউন্সিল অফ মিনিস্টার্স, মন্ত্রিপরিষদ কালেকটিভলি রেসপন্সিবল থাকে কার কাছে? অপশন নাম্বার সি, লোকসভার কাছে। আর এই ওয়ার্ড মানে এই যে সেন্টেন্সটি মন্ত্রিপরিষদ কালেকটিভলি রেসপন্সিবল থাকে লোকসভার কাছে, এটা আর্টিকেল কত নম্বরে বলা রয়েছে? আর্টিকেল 75 সাবক্লজ 3-তে এটা বলা রয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল, মনে রাখবেন। 32. রাষ্ট্রীয় প্রতীকটি অশোকের সারনাথ সিংহস্তম্ভের অনুকরণে তৈরি। রাষ্ট্রীয় প্রতীকে মাত্র 3টি সিংহ দেখা যায়, 4টি আড়ালে থাকে। অপশন নাম্বার সি, বোথ 1 and 2 দুটোই সঠিক। 33. সংসদীয় ব্যবস্থার বিপরীতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য নিচের কোনটি? প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট আনলাইক দ্য পার্লামেন্টারি সিস্টেম, নিচের কোনটি? এক্সাম্পল। অপশন নাম্বার সি, বি, সিঙ্গেল এক্সিকিউটিভ অ্যান্ড ফিক্সড টেনিওর, একক শাসন বিভাগ ও নির্দিষ্ট মেয়াদকাল। 34. জাতীয় প্রতীকের নিচের অংশে দেবনাগরী লিপিতে খোদাই করা সত্যমেব জয়তে বানানটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? ইজি কোয়েশ্চেন। অপশন নাম্বার সি, মুন্ডক উপনিষদ। 35. ভারতের শাসন ব্যবস্থা সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্রসহ একটি যুক্তরাষ্ট্র, ফেডারেশন হচ্ছে স্ট্রং সেন্টার, যেটা কানাডিয়ান কনস্টিটিউশন থেকে বিলং করে নেওয়া হয়েছে। ফিচার ইন্সপায়ার্ড বাই দ্য কানাডিয়ান মডেল, যেটা আমরা বললাম। আর এটা পরেরটা বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগের সময় সর্বদা লোকসভার সদস্য হতে হবে। কোনটি সঠিক? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, অনলি 1। 36. ভারতের জাতীয় প্রতীকের চক্রের নিচে বা ফলকটির ওপর কোন প্রাণীদের ছবি খোদাই করা আছে? অপশন বি, এলিফ্যান্ট, গ্যালোপিং হর্স, বুল অ্যান্ড লায়ন। 37. নিচের কোনটি ভারতকে রাজ্যগুলির যুক্তরাষ্ট্র, ফেডারেশন অফ স্টেটস না বলে রাজ্যসমূহের ইউনিয়ন অফ স্টেটস হিসেবে বর্ণনা করা হয়েছে? আমরা অলরেডি দেখেছি যে আর্টিকেল 1-এ সেটা বলা রয়েছে ইউনিয়ন অ্যান্ড স্টেট।
Question number 38. The State Emblem of India Regulation of Use Act was passed in which year to regulate the use of national emblem? জাতীয় প্রতীকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে কোন সালে স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া রেগুলেশন অফ ইউজ অ্যাক্ট পাস করা হয়েছিল? স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া অ্যাক্ট। অপশন নাম্বার সি 2005। 49। জাতীয় পতাকার কেন্দ্রে এবং জাতীয় পতাকার নিচে থাকা চক্র ধর্মচক্র কি নির্দেশ করে? অপশন নম্বর বি হুইল অফ ল, আইনের চক্র, গতিশীলতা বা প্রগতি, মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। 40। সংসদীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রের ডি জিউরে বা নামমাত্র প্রধান কে? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নামমাত্র প্রধান হচ্ছে দ্য প্রেসিডেন্ট। আর ডি ফ্যাক্টো বলা হয় প্রাইম মিনিস্টারকে। ঠিক আছে, ডি জিউরে হচ্ছে প্রেসিডেন্ট আর ডি ফ্যাক্টো হচ্ছে প্রাইম মিনিস্টার। 41। ভারতীয় সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী সংসদ যে কোনো রাজ্যের আয়তন বৃদ্ধি বা হ্রাস করতে পারে। এই ধরনের বিলের জন্য নিচের কোন শর্তটি বাধ্যতামূলক? আচ্ছা, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ থাকলেই কেবল বিলটি সংসদে পেশ করা যাবে। প্রায়র রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। 42। আচ্ছা, এই কোয়েশ্চেন্সগুলো একটু বড় দেখে তোমরা ভয় পেও না, কারণ কোয়েশ্চেন্সগুলো দুটো ল্যাঙ্গুয়েজে মানে দুটো ল্যাঙ্গুয়েজে করাচ্ছি, তো তাই জন্য খুব বড় লাগছে। আর এগুলো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন করা একটু সুবিধা, কারণ অনেকগুলো ইনফরমেশন তোমরা একসাথে জানতে পারো। আর যেমনটা এখন এডিকুয়েটিভ প্যাটার্নে কোয়েশ্চেন দিচ্ছে, তেমন এই স্টেটমেন্ট বেসডই কোয়েশ্চেন দিচ্ছে, যেমনটা আমরা দেখলাম আগের প্রিভিয়াস যে এক্সাম হলো সেগুলোতে। তো তোমরা ভয় না পেয়ে করো। The Constitution of India provides for single citizenship for the whole of India despite being a federal structure. The Parliament of India passed the first Citizenship Act in 1955 under the powers granted by the Article 11. তোমরা বাংলাতে পড়ে নিও, কোনটি সঠিক? অপশন নাম্বার সি বোথ 1 and 2 দুটোই। 43। কোন কমিটি বা কমিশন মূলত ভাষাগত ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সুপারিশ করেছিল, যার ফলে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়? আচ্ছা, এটা অপশন আনসারগুলো বোল্ড করে দেওয়া রয়েছে, তো অপশন হবে ফজল আলী কমিশন। আর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়, তার নাম কি? অন্ধ্রপ্রদেশ। 44। 26 জানুয়ারি 1950 বা তার পরে কিন্তু কিন্তু একলা জুলাই 1987 এর আগে ভারতে জন্মগ্রহণকারী যে কোনো ব্যক্তি তার পিতামাতার জাতীয়তা নির্বিশেষে জন্মসূত্রে ভারতের নাগরিক। এটি কি নামে পরিচিত? অপশন নম্বর বি জসওয়ালি। 45। 3 নম্বর অনুচ্ছেদের অধীনে কোনো রাজ্যের আয়তন হ্রাস করার যে ক্ষমতা সংসদের আছে, তার মধ্যে ভারতীয় ভূখণ্ড কোনো বিদেশি রাষ্ট্রকে ছেড়ে দেওয়ার ক্ষমতাও অন্তর্ভুক্ত। ভারত এবং অন্য দেশের মধ্যে সীমানা বিরোধ নিষ্পত্তি করার জন্য সংবিধান সংশোধনীর প্রয়োজন হয় না। কোনটি সঠিক? শুধুমাত্র বি হবে রাইট অ্যান্সার, অনলি 2। 46। নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতীয় ইউনিয়নের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? অপশন নাম্বার বি 36th। 47। 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী নিচের কোন উপায়ে একজন ব্যক্তি তার ভারতীয় নাগরিকত্ব হারাতে পারেন? অপশন নাম্বার ডি রিনান্সিয়েশন, টার্মিনেশন অ্যান্ড ডিপ্রাইভেশন, ত্যাগ, অবসান এবং বঞ্চনার ভিত্তিতে। 48. In which year was the Dhar Commission appointed by the President of India to examine the feasibility of the linguistic provinces? ভাষাগত প্রদেশের সম্ভাব্যতা যাচাই করার জন্য ভারত সরকার কর্তৃক কোন বছর ধর কমিশন নিযুক্ত করা হয়েছিল? অপশন নম্বর বি 1948। 49। সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে আইনের মাধ্যমে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়? Which article of the Constitution empowers the Parliament to regulate the right of citizenship by law? অপশন নাম্বার ডি আর্টিকেল 11। এবার দেখো আর্টিকেল, এটা আমাদের পার্ট 2, সংবিধানের পার্ট 2 কি বলা হয়? পার্ট 2 কি বলা হয়েছে? সিটিজেনশিপ। সিটিজেনশিপ আর্টিকেল কত? 5 থেকে 11। তোমরা ভিডিওটি পজ করবে, স্ক্রিনশট নিয়ে নেবে কিংবা খাতায় লিখে নেবে। ঠিক আছে, যেটা আমাদের কোশ্চেন ছিল আর্টিকেল 11, সবগুলো বেশি ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট বেশি এখান থেকে যে
আচ্ছা দেখো, মাইগ্রেন্টস ফ্রম পাকিস্তান এবং মাইগ্রেটস টু পাকিস্তান এই দুটো তো হয়ে যাবে 6-7। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা 5 এবং 9 নাম্বারটা ইম্পর্টেন্ট। অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ভারতীয় নাগরিকত্ব অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। লস অফ সিটিজেনশিপ ইফ ফরেন সিটিজেনশিপ ইজ অ্যাকোয়ার্ড। হুম, 9, 11, 10 এগুলো ইম্পর্টেন্ট। 50 লাস্ট কোয়েশ্চেন। অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটস ইন দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার অফ দ্যার ফরমেশন। নিচের রাজ্যগুলিকে তাদের গঠনের সঠিক কালানুক্রম অনুযায়ী সাজাও। গঠনের কালানুক্রম। আচ্ছা, 3, 2, 1, 4, 3, 2, 1, 4 এটা হবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং শেয়ার করে দেবে। লাইক, শেয়ার এবং শেয়ার বলে দিলাম, তাই না? তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা রেগুলার ভিডিওগুলি দেখো, তোমাদের গ্যারান্টি এখান থেকে কমন পাবে। আর খাতায় প্লিজ নোট ডাউন করো আর রিভিশন দিতে অবশ্যই ভুলবে না। আর তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও রেগুলার দিতে পারছি না, মানে দিই না। তো এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি দেবো আর কি, তোমরা চিন্তা করো না। হ্যাঁ, সবগুলো সাবজেক্ট আমি এক এক করে কভার করিয়ে দেবো। ডোন্ট ওয়ারি, ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।